হ্যালো, গুড এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাট বন্টন চুক্তি কিভাবে করতে হয়। অনেকে আমরা শহরে বা জেলা পর্যায়ে বা সিটি কর্পোরেশন বা কেডিএ সিডিএতে আমরা অনেক ক্ষেত্রে 20 জন বা 25 জন বন্ধুবান্ধব বা অফিস কলিগ মিলে আমরা বাড়ি করি, কিন্তু সেই ক্ষেত্রে অনেকে আমরা জানি না যে কিভাবে ফ্ল্যাট বন্টন দলিলটা করতে হয়। আর ম্যাক্সিমাম আমরা যারা বাড়ি করি তারা আসলে এই দলিল সম্পর্কে ধারণা না নিয়েই আমরা ফ্ল্যাট বাড়ি শুরু করি। পরে বন্টনটা হয় মৌখিকভাবে, যেটা আইনগতভাবে খুবই জটিলতা সৃষ্টি হয় ভবিষ্যতে। ধরুন আপনার 9তলা বিল্ডিংয়ের 9ম তলায় আপনার ইউনিটটি রয়েছে এবং 3য় তলায় একটা ইউনিট পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনি যখন 9 তলার ওই ইউনিটটি বিক্রি করতে যাবেন, তখন এই শরিকানা বন্টন না থাকলে আপনি ওটা বিক্রি করতে পারবেন না, বা কোথাও যদি লোন নিতে যান সেক্ষেত্রেও আপনি জটিলতায় পড়বেন। তো এই ক্ষেত্রে কী করা উচিত? এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, যেভাবে আপনারা প্র্যাকটিক্যালি বাড়ি করতে চাচ্ছেন সেভাবেই প্ল্যান করবেন এবং সেভাবেই অনুমোদন নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি প্ল্যান করছেন একরকম, দলিল করছেন আর এক রকম। সেই ক্ষেত্রে কিন্তু আসলে আইনগত জটিলতায় পড়বেন। এটা জাস্ট আপনাদেরকে মানে সচেতন করার জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা। এখন আমরা দেখব যে এরকম একটা দলিল আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা একটু প্ল্যানটা দেখি। যেমন আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে এটা দেখতে পাচ্ছেন যে 6তলা একটা বিল্ডিং। 6তলা একটা বিল্ডিং, এটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফার্স্ট টু ফিফথ ফ্লোর প্ল্যান। এখানে দেখতে পাচ্ছেন নিচতলায় দক্ষিণ দিকে একটি গ্যারেজ রয়েছে এবং উত্তর পাশে একটা ইউনিট রয়েছে। এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যানে, প্রত্যেকটা ফ্লোর প্ল্যানে 2টি করে ইউনিট থাকবে। এখন দেখেন যে এটা আপনারা বন্টন করবেন কিভাবে। বন্টন করতে গেলে আপনারা যদি বন্টন করতে যান সেক্ষেত্রে অবশ্যই প্ল্যান যেভাবে করবেন সেভাবেই ভবিষ্যতে স্ট্রাকচার করতে হবে। এখন এই ক্ষেত্রে বন্টন করতে গেলে আপনারা গ্যারেজটা অ্যাজমালি নেবেন এবং কে কোন পাশ নেবেন সেটা আগে নির্ধারণ করবেন। এখন যদি কেউ মনে করেন যে আমরা প্ল্যানে গ্যারেজ রেখেছি কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আবাসিক ইউনিট করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দলিলটা তৈরি করতে পারবেন না। কারণ দলিল সৃষ্টি হয় হচ্ছে আপনার প্ল্যানের ভিত্তিতে এবং প্র্যাকটিক্যাল ওয়ার্কটাও আপনাকে করতে হবে প্ল্যানের উপর ভিত্তি করে। এখন এটা বন্টনামা, এটা একটা আমি দেখাচ্ছি 3 জন বা 3 ভাই বোনের নামে এই বিল্ডিংটি। এই 3 ভাই বোন যখন ফ্ল্যাট বন্টন করতে যায় তখন একটা অসুবিধায় পড়ে। সেটা হচ্ছে তারা চাচ্ছিল যে সমানভাবে বা যার জমির অংশ বেশি সে সেইভাবে নেবে, কিন্তু আসলে স্ট্রাকচার বা বিল্ডিংটা যেভাবে অনুমোদন নেওয়া হয়েছে সেইভাবে ওই আনুপাতিক হারে বন্টন করা যাচ্ছে না। এই ক্ষেত্রে একটা জটিলতা থেকেই যাচ্ছে। তাই আমি আবারও বলছি, যারা আপনারা এই ফ্ল্যাট করবেন তারা অবশ্যই আগে হিসাব করে নেবেন যে কয়জনের ফ্ল্যাট হবে, কয় তলা হবে, কয়টা ইউনিট হবে, আনুপাতিক হারে কার কতটুকু জমি, এটা অবশ্যই সিরিয়াসলি খেয়াল করতে হবে। এখন চলুন দেখা যাক যে এটার ফ্ল্যাট বন্টন দলিলটা আসলে কেমন হয়। এটা জাস্ট রেজিস্ট্রি দলিল বা চুক্তিনামা যাই বলেন না কেন, কিন্তু অবশ্যই এটা একটা মানে দলিলের মতোই একটা ডকুমেন্ট এবং ইচ্ছা করলে যে কোনো সময় এটা পরিবর্তনযোগ্য। কিন্তু এই পরিবর্তনযোগ্য চিন্তা করলেও হবে না। ধরুন আপনি বাড়ি কাজ শুরু করেছেন, কিন্তু 2 দিন পর আপনাদের গ্রুপের মধ্যে কেউ মারা গেল, সেই ক্ষেত্রে তাদের ওয়ারিশকে বোঝাতে গেলে অবশ্যই দলিল লাগবে। এই ক্ষেত্রে আপনারা এই বাড়ির জমি, যেমন একটা জমি যখন আপনি কেনেন তখন যেভাবে কাগজপত্র দেখেন, ঠিক ফ্ল্যাট কেনার আগেও এবং ফ্ল্যাট বন্টন করার আগেও এই ফ্ল্যাট বন্টন দলিল সম্পর্কে সবাইকেই ধারণা নিতে হবে। তাহলে আপনারা ভবিষ্যতে এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা ভবনের স্কেচ দেখানো হচ্ছে। আপনারা প্রয়োজনে এই স্কেচ করে নেবেন যে আসলে কে কোন পাশ নেবেন, নিজেরা মৌখিকভাবে আলোচনা করে আপনারা বন্টনটা করে দেন আপনারা এই রেজিস্ট্রি বন্টনামাটা করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল যেমনটা দলিল হয়, এখানে কয়টা পক্ষ হবে, এখানে যেহেতু 3টা পক্ষ তাই এখানে দেখেন 3টা পক্ষ দেখানো আছে এবং জমির তফসিল থাকবে। তারপরে ফ্ল্যাটের কে কোন অংশ পাবে, কতটুকু শেয়ার পাবে এবং প্ল্যানের অনুমোদনের রেফারেন্স থাকবে, কয়তলা অনুমোদন সেটাও উল্লেখ করতে হবে। তাহলে ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।